এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমরা এমন এক ব্যক্তিত্বকে উপস্থিত করব যার জীবন ভোর অনেক অভিযোগ উঠেছে। এমন একজন মানুষ যিনি সবসময় কন্ট্রোভার্সিতে ঘিরে থেকেছেন, এমন একজন মানুষ যিনি ভুলভ্রান্তি করেছেন, কিন্তু যত ভুলভ্রান্তি করেছেন মানুষ তাকে তত বেশি ভালোবাসা দিয়েছেন। হয়তো পৃথিবীতে উনি একাই এমন একজন মানুষ, এমন একজন পার্সোনালিটি যিনি বহু অন্যায় করার পরেও জনগণ বারবার তাকে ক্ষমা করে দিয়েছে। আপকি আদালতে আজ আমরা হাজির করব ফিল্ম স্টার সঞ্জয় দত্তকে। প্লিজ ওয়েলকাম সঞ্জয় দত্ত। আপনাদের সবাইকে আপকি আদালতে স্বাগত জানাই। আমার নাম হলো সঞ্জয় দত্ত আর আমি হলাম রজত শর্মা। আরে রজত বাবু, আপনাকে এক বছর ধরে দেখতে পাইনি, তাই আমি ভাবলাম আমি কাজটা করে ফেলি। না না, আপনাকে এই কাজটা করতে হবে না। আপনি যে যে কাজ করেছেন তার জন্য আপনার জায়গা হলো ওই কাঠ গড়ায়, এখানে না। আচ্ছা, জনতার কাজ আমাকে করতে দিন। তাহলে আপকি আদালতে আজকে অভিযোগের ঝড় তোলার আগে আজকের জাজ শশী সানির অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার সঞ্জয় দত্তের উপর। আপকি আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি নিজের জীবনের প্রতি একেবারেই দায়িত্বশীল নন। সঞ্জু, আপনার জীবন নিয়ে স্টাডি করার সময় একটা কথা অবশ্যই জানতে পেরেছি যে আপনি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন, যাকে আমরা বলতে পারি বেপরোয়া শাহজাদা। আগে আপকি আদালতে যখন সুনীল দাস সাহেব এসেছিলেন তখন উনি বলেছিলেন যে আমার সাথে বড় বড় লোকেরা দেখা করতে আসতো, প্রডিউসার, ডিরেক্টরস, আর যখন তাদের সাথে মিটিং চলতে থাকতো সিগারেটগুলো তারা খেতেন, সেই সিগারেটের টুকরোগুলো তারা যখন বাইরে ফেলতেন সেগুলো খেতে গিয়ে সঞ্জুকে আমি হাতে নাতে ধরেছিলাম। হ্যাঁ রজত বাবু, একটা বারান্দা ছিল তখন, আর ওই প্রডিউসাররা বসে সিগারেট খেয়ে বাইরে ফেলে দিতেন, আর তখন আমি নিচে শুয়ে ওই সিগারেটগুলো তুলে খেতাম। তো একদিন দত্তবাবু বললেন যে আরে ওখান থেকে ধোঁয়া কিভাবে বেরোচ্ছে। তখন উনি উঁকি মেরে দেখলেন যে আমি শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছিলাম, তাই সেদিনের পর থেকে আমাকে উনি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। আমি শুনেছি যে অনেকবার আপনাকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন উনি। দত্তবাবু কাশ্মীরে শুটিং করছিলেন, তখন আমি ছোট ছিলাম, তাই মাকে খুব জ্বালাতন করছিলাম যে বাবা যখন সিগারেট খাচ্ছে তখন আমি কেন খেতে পারবো না। তখন খুব মার খেয়েছিলাম আমি। দত্তবাবু এসে বললেন যে না না, খেতে দাও ওকে, কি আর সিগারেট তো। আমাকে বললেন যে এভাবে জ্বালাও, আর আমি জ্বালালাম। বললেন এভাবে ভেতরে টেনে নাও ধোঁয়া, আর নাক দিয়ে বের করো। আমি করলাম, আর গোটা সিগারেটটা খেয়ে ফেললাম। দত্তবাবু চিন্তায় পড়ে গেলেন যে এটা কি হলো। তারপর ওদের দান করি আমাকে আরও পেটানো নেই। তাই অঘটনগুলোর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমি বোর্ডিং স্কুল লরেন্স স্কুল সানারে ছিলাম 11 বছর। আর লরেন্স স্কুলে আপনি কি কি দুষ্টুমি করতেন সেসব জানার জন্য আমি আপনার টিচারের সাথে কথা বলেছি, সেই প্রমাণ আছে আমার কাছে। আমি আপনাকে শোনাচ্ছি টিচার কি বলেছেন আপনার ব্যাপারে। হ্যালো সঞ্জু, আমাকে চিনতে পারলে? আমি হলাম তোমার হাউস মাস্টার, জুনিয়র ডরমিটরি, শিবালিক হাউস। ছোটবেলার বেশ কিছু কথা কি তোমার মনে আছে, নাকি সব ভুলে টুলে গেছো? বিশেষ করে ওই ভুট্টার কথাটা, ভুট্টার রেড, পোল্ট্রি ফার্মের রেড, আর পোল্ট্রি ফার্মের রেডের পর যখন তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। মানে হলো আপনি স্কুলেও মোটেও শোধরাননি। উনি আই থিঙ্ক উনি ডক্টর গুপ্তা, আর হিন্দি টিচার ছিলেন। কিন্তু ওনার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল যে রজতবাবু, উনি যেটাই প্লে করতেন, স্কুল প্লে, সেখানে আমাকে সবসময় চাকর বানাতেন। তা প্রতি বছর হয় আমি ধনিয়া ছিলাম, না হলে রামু ছিলাম, বা এরকমই কিছু একটা ছিলাম। স্কুল থেকে আমি এটাও জানতে পেরেছি যে যদিও আপনি ছোট ছিলেন কিন্তু মেয়েদের লাভ লেটার লিখতেন। এটাও সত্যি কথা রজতবাবু। চিঠি তো মানে আমি
15 জনকে লিখতাম আর বলতাম একজন তো ফাঁসবে। কিন্তু এই প্রেমিক মেজাজটা কি আজও বজায় আছে? এখন তো বয়স হয়ে গেছে রাজত বাবু, এখন ওই প্রেমিক মেজাজটা একটু কমে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আমি বিভিন্ন রকম গল্প শুনতে পাই, আপনার সঙ্গে অন্য কারোর মনের মিল হোক বা না হোক, ফিল্মের হিরোইনদের সাথে অবশ্যই মেলে। একদম সত্যি কথা রাজবাবু, কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমার ফেভারিট হিরোইন কে, আমি বলি যে সবাই, কেউ ফেভারিট নয়, অল আর ফেভারিটস। কারণ আপনি যদি একজনের নাম বলেন তাহলে বাকিরা রেগে যাবে। এটা হয়তো হতেও পারে। দত্ত সাহেবের কথা আমরা বললাম, নার্গিস ম্যাম, হরদিল আজিজ, সবাই ওনাকে ভালোবাসতো। দত্ত সাহেব তো এখন ওনার সম্পর্কে আর কি বলবো, এত মানুষ ওনাকে রেসপেক্ট করতেন, ভালোবাসতেন। দত্ত সাহেব হয়তো চাইতেন না যে আপনি অত তাড়াতাড়ি অ্যাক্টর হন। একদম সঠিক কথা বলেছেন রাজতদা, উনি চাইতেন না, উনি চাইতেন যে আমি কলেজটা কমপ্লিট করি, এটা করি। তাই আমি ভাবলাম যে অ্যাক্টর হওয়াটা খুবই সহজ জিনিস, তাহলে কে আর পড়াশোনা করবে কলেজে গিয়ে। তো আমি বাবাকে বললাম যে আমি অ্যাক্টর হতে চাই। তখন বললেন যে তোমার কি মনে হয় যে খুব সহজ কাজ এটা? তখন আমি বললাম সহজ তো নয়, কিন্তু আমি বললাম যে পড়াশোনাটা একটু। তখন বললেন ঠিক আছে, আয় চলে। আর তারপর আমি জানতে পারলাম যে কতটা কঠিন কাজ এই অ্যাক্টর হওয়াটা। তারপর উনি আমাকে 2 বছর ধরে ট্রেনিং, মানে হর্স ব্যাক আর এই কারাটে, সুইমিং আর এটা ওটা। তখন বললাম যে পড়াশোনাটাই বেশি ভালো। আপনার ফিল্মগুলোর নাম পড়ছিলাম প্রথম দিককার 90 দশকের সব ফিল্ম। খতরনাক, যেখানে আপনি কিলার হয়েছিলেন সুরজ; জহরিলে, যেখানে আপনি কিলার হয়েছিলেন রাকা; ক্রোধে আপনি ডন হয়েছিলেন; 91 যোদ্ধা এলো, সেখানেও আপনি ডন হয়েছিলেন; 93-তে খলনায়ক, নায়ক নেই খলনায়ক হুঁ मैं; আতিশ, বাস্তব, হাতিয়ার, কাঁটে, প্রত্যেকটা ফিল্মে আপনার এই দাদাগিরি কেন বেছে নিতেন? রাজতদা, প্রথমে তো যে ফিল্মগুলো আসে প্রডিউসার সেগুলো নিয়ে আসেন, এরকমই রোল নিয়ে আসেন। আর একটা ডার্ক ক্যারেক্টার আমি বলতে পারবো না, একটা গ্রে ক্যারেক্টার করাটা একজন অ্যাক্টরের পক্ষে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। ওই ধরুন আমি নিউজের কথা বলছি, যদি ওসামা বিন লাদেনের কিছু নিয়ে আসে তখন সবাই দেখতে শুরু করে দেবে, ঠিক কিনা? ইউনো, ইটস লাইক এমন একটা জিনিস, অ্যাক্টিংয়ে মানে একটা চ্যালেঞ্জ হয়ে যায় এমন একটা রোল করা। একজন বড় ডিরেক্টর আমাকে বলেছিলেন যে সঞ্জয় দত্তের গানসের, পিস্টলের খুব শখ ছিল। একদিন তো আপনি সেটে AK-47 নিয়ে চলে গিয়েছিলেন। আরে বাপরে! হ্যাঁ, নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ফিল্মের AK-47 ছিল। সঞ্জয় দত্তের ইমেজ এমন তৈরি হয়েছিল যেন ফিল্ম ইন্ডাস্ট্রির আসল ভাই উনি। আসলে দাদা কিছু নয়, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির গান্ধীজি অবশ্যই। কারণ সবার সাথেই আমার বন্ধুত্ব আছে, আর কেউ আমার শত্রুও নেই। আর সবার সাথে বন্ধুত্ব করানোতে আমার অনেক বড় ভূমিকা আছে, সবার সাথেই, সে ওয়ার্কারই হোক বা বড় অ্যাক্টর হোক। শুনেছিলাম যখন শাহরুখ আর সালমানের মধ্যে ঝগড়া হয়েছিল তখন আপনি মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন। না, আমি মধ্যস্থতা করিনি রজতদা, কিন্তু আমার খারাপ লেগেছিল যে মানে আমাদের একটা পরিবার আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর মনোমালিন্য তো হয়েই থাকে ফ্যামিলিতে, কিন্তু এতটাও নয় যে কথাবার্তাই বন্ধ হয়ে যায়। আর আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, একটা হাসি ঠাট্টা হওয়া উচিত, একটা ফ্যামিলি হওয়া উচিত। কিন্তু এটা কি সত্যি যে সময় আপনি ফিল্মের লোকজনের মাঝখানে এমন ছিলেন যেন ইনি ভীষণই অ্যাগ্রেসিভ, লড়াই ঝগড়া রোল করতে চান, এই ধরনের রোল পেতেন? যখন আপনি জেল থেকে ফেরার পর নিজেকে নিজে বদলালেন তখন সব সফট রোল পেলেন, তারপর মুন্না ভাই MBBS, আর তারপর গান্ধীগিরির মতো রোল পেতে লাগলেন? না রজতদা, আমি বলতে পারি যে তার আগেও আমি সাজন করেছি। সাজন একটা লাভ স্টোরি ছিল, সড়ক ওটাও একটা লাভ স্টোরি ছিল। এটা তো তেমন কথা নয়, কিন্তু একদমই আপনি সঠিক বলেছেন যে মুন্না ভাইয়ের পর আমি এমন একটা রোল পেয়েছি যেটা সব সময়ের জন্য অমর হয়ে আছে। কারণ দেখুন, হিন্দুস্তানে যখনই কেউ অন্যায় করে তারপরে মানুষ ফুল নিয়ে তার কাছে পৌঁছে যায়। একদমই সত্যি। আপনার কি কখনো মনে হয়েছে যে এটা আপনার দায়িত্ব, যে আপনি যেই রোলটা করেছেন তারপর মানুষ কি ধরনের এক্সপেকটেশন রাখছে আপনার উপর? একদম এরকম অনেক আছে, অনুভব আছে, আর নিজেকে নিজে এরকম করাই উচিত। আর যেমন আমি এখন আপনাকে একটা ঘটনা বলছি। এই রিক্সাওয়ালারা খুব জ্বালাতন করে দাদা, ইউনো। তো একজন এখানে রিক্সা, ওখানে রিক্সা,
একদিন আমি বললাম যে কি করছো ভাই, গাড়িতে ঠোকা লাগবে তো। তো সে নামলো আর আমাকে বললো, কেন বে, তোর কি হয়েছে, তুই নিজের রাস্তায় যা। আমি সঙ্গে সঙ্গে বলি, ক্ষমা করো দাদা। কিন্তু আমি দেখেছি যে আপনার যে ফিল্মগুলো আসতে চলেছে সেই নামগুলো কিন্তু দেখে মনে হয় না যে আপনি শুধরেছেন। আপনার আগামী ফিল্মের নাম হলো মিস্টার ফ্রড। মিস্টার ফ্রড তো বন্ধ হয়ে গেছে, মিস্টার ফ্রড তৈরি হচ্ছে না, কিডন্যাপ রিলিজ হয়ে গেছে। কিন্তু যদি কিডন্যাপে দেখেন তাহলে আমি একজন ফাদারের রোল প্লে করছি, তাই মনে হয় আমি শুধরেই গেছি। আচ্ছা, পাবলিকের সামনে এটা স্বীকার করতে পারবেন এখন যে রোলগুলো করবেন আপনি সেগুলো ভালো রোল করবেন, আবার সেই দাদাগিরি মার্কার রোলগুলো করবেন না? দাদা আমি পাবলিককে জিজ্ঞাসা করছি, তো কি 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 রোল করবো আমি? চ্যালেঞ্জিং। ওকে স্যার। সঞ্জু দেখুন, কিছু ব্যাপার আশ্চর্য লাগে। আপনি জীবনে অনেক ভুলভ্রান্তি করেছেন, আপনি নিজেই স্বীকার করেছেন যে অনেকবার ভুলভ্রান্তি হয়েছে, জনগণ আপনাকে প্রত্যেকবার ক্ষমা করে দিয়েছে। তা এটা কোন ধরনের জাদুবিদ্যা যা দিয়ে আপনি জনগণকে কবজা করে ফেলেছেন? আমি অনেক অন্যায় করেছি, হয়তো ভগবান আমাকে তার মধ্যে ফেলেছেন যাতে আমি মানুষকে এটা দেখাই যে ড্রাগস খুবই বাজে জিনিস। এই দেশের আইনগুলো জানাটা খুবই দরকার, যে যে আইন রয়েছে আমি জানতামই না যে আইন কি হয়। তাই এইসব জিনিস রয়েছে, আর আমি ভগবান আমাকে এইসবের মধ্যে ফেলেছেন যাতে আমি মানুষকে বলতে পারি ভালো করে। কিন্তু সঞ্জু, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সাথে আমার কথা হয় যারা আপনার সাথে কাজ করে, সবাই বলে যে সঞ্জু খুবই ভালো মানুষ, সবাই বলে সঞ্জু খুবই ভালোবাসার মানুষ, কিন্তু তার সাথে এটাও বলেন যে এই কারণে ও ভুল করে যে ও একটু বোকাশোকা। যাক, এটা তাদের ভালোবাসা যে আমাকে বোকাশোকা বলেছে। কিন্তু যেমনটা আমি বলেছি যে প্রতিটা ছেলে যখন বড় হয় তখন ভুলভ্রান্তি করে কখনো না কখনো। আপনি নিজের জীবনের প্রতি দায়িত্বশীল নন, এইটা আপনি স্বীকার করেন? হ্যাঁ, আমি স্বীকার করি। তাহলে এবার সেই দায়িত্বহীনতায় কোনো পরিবর্তন আসবে? এখন 50 বছর হতে চলেছে, পরিবর্তন তো অবশ্যই হবে। এই 50 বছরের সঞ্জয় দত্তের মধ্যে কি কি খামতি আছে সেই নিয়ে কথা বলবো। একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পর যখন ফিরবো তখন কথা বলবো 50 বছরের সঞ্জয় দত্তের ওনার কিছু নতুন ভুল ভ্রান্তি নিয়ে। আজ আপনার এমন অবস্থা যে আপনি যখন বিয়ে করলেন আপনার 2 বোনকে নিমন্ত্রণ করেননি। একদম ভুল, আমি আমার 2 বোনকে নিমন্ত্রণ করেছি। আফটার অল ওরা আমার বোন হয়। আপনার এটা মনে হয়নি একটা জাদু কি ঝাপ্পি প্রিয়ার জন্য হয়ে যাক আর সব অনুমালিন্য শেষ হয়ে যাক? আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি জনগণের মুন্না ভাই সঞ্জয় দত্তের উপরে। আপকি আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি নিজের পরিবারের কাছ থেকেই দূরে সরে গেছেন। সঞ্জু, আপনার মা নার্গিস দত্তের একটা চিঠি আমার কাছে আছে, যেটা উনি ট্রিটমেন্টের জন্য ইউএস যাওয়ার আগে ওনার মেয়ে নম্রতাকে লিখেছিলেন আপনার বোনকে। উনি লিখেছিলেন, প্লিজ লুক আফটার সঞ্জু, সি দ্যাট হি ডাজ নট মিক্স আপ উইথ দোজ সিলি বয়েজ এগেন। হি ইজ টু স্টুপিড ইন হিজ হেড, হি ডাজ নট রিয়েলাইজ হোয়াট হি ইজ ডুইং। হয়তো মা জানতেন যে তার ছেলে ঠিক কেমন। আমার মতে প্রতিটা মা তাদের ছেলের সম্পর্কে এটাই বলবে যে হি স্টুপিড, হি সিলি, সে বেচারা জানেই না। কিন্তু গ্রোয়িং এর প্রসেস ছিল সেখানে, বিকজ আমি নার্গিস দেবীর ছেলে ছিলাম তাই পাবলিকের নজরে পড়ে যাই। আজ আপনার এমন অবস্থা যে আপনি যখন বিয়ে করলেন আপনার 2 বোনকে নিমন্ত্রণ করেননি। একদম ভুল, আমি আমার 2 বোনকে নিমন্ত্রণ করেছি, কিন্তু ওরা ইচ্ছে করি ওরা আসেনি, আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম। আপনি সারা বছর পর যখন অ্যানিভার্সারি পালন করলেন তখনও কিন্তু ওদের দেখা যায়নি। সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তো ডেকেছিলাম। আমি যে দাদা হিসেবে, একজন দাদা হিসেবে দাদা যেটা করে থাকে সেটা আমি করেছি, অবশ্যই নিমন্ত্রণ করেছিলাম, আমি চেয়েছিলাম ওরা আসুক। কিন্তু আমরা যে সম্পর্ক দেখেছি আপনার সাথে নম্রতার, প্রিয়ার, খুবই ভালো সম্পর্ক দেখেছি। আপনি যখন জেলে ছিলেন আমরা দেখেছি প্রিয়া দত্ত কখনো সোনিয়া ম্যাডামের দরজায় গেছেন, কখনো উকিলদের এক জায়গায় করেছেন, জেলে যেতেন আপনার সাথে দেখা করতে, এক প্রকার সংঘর্ষ করেছেন উনি সঞ্জু যাতে তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পায়। কি এমন হলো যে এই সম্পর্কের মধ্যে দেয়াল উঠে গেল? রজতদা, আমি এটা অবশ্যই বলতে চাইবো যে একজন ভাই বোন বা দাদা ভাইয়ের যে সম্পর্ক হয়ে থাকে বা বোনেদের মধ্যে যে সম্পর্ক হয়ে থাকে, সেটা যদি আমি অ্যাজ এ ব্রাদার আমার বোনের জন্য কিছু করি তাহলে সেটা আমার অধিকার।
আমি তার পাবলিসিটি করতে চাই না যে এই দেখো ভাই, আমি আমার বোনের জন্য এটা করেছি, আমি আমার ভাইয়ের জন্য এটা করেছি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে কখনো ওদের জীবনে কোনো এমন ঘটনা কখনো না ঘটুক যেখানে আমাকে ওদের জন্য যেতে হবে। আর আমি সেটা করতেও রাজি আছি সবসময়। কিন্তু বিগত দিনে কোথাও না কোথাও তো সম্পর্কে ভাঙন ধরেছে। আপনার বিয়েতে বোনেরা এলেন না, আপনার অ্যানিভার্সারিতে বোনেরা এলেন না। প্রথমে তো আমি এটাই বলবো রাজতদা, ও আমার ছোট বোন আর তার রেসপেক্ট দেখানো উচিত ছিল, কিন্তু তবুও দে আর ইন্ডিভিজুয়ালস। ওরা আসেনি যখন প্রতিটা পরিবারে মনোমালিন্য হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে। আর আমি যেমন প্রথমেই বলেছিলাম যে প্রিয়া হলো সবচেয়ে ছোট, ও যদি কোনো ভুল করে থাকে তাহলে অ্যাজ আ ব্রাদার আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আফটার অল সে হলো আমার বোন। আপনার কি এটা মনে হয়নি একটা জাদু কি ঝাপ্পি প্রিয়ার জন্য হয়ে যাক আর সমস্ত মনোমালিন্য মিটে যাক? আমি চাই যে ওরা আমাকে একটা জাদু কি ঝাপ্পি দিক, আমার সেটারই প্রয়োজন। কিন্তু এই ভুলটা কি আপনার দ্বারা হয়নি যে আপনি মিডিয়াতে এটা বলেছেন যে একটাই মিস্টার অ্যান্ড মিসেস দত্ত আছেন, আর সেটা হলো সঞ্জয় দত্ত আর মান্যতা? সেটা সত্যি কথা, দ্বিতীয় দত্ত কে আছে আর? এটা হলো পুরনো দিনের কথা, যখন এটা বলেছিলেন যে মেয়েদের তাদের হাজবেন্ডের নাম আপন করা উচিত, পরিবারের নাম ব্যবহার করা না উচিত না না নয়। রাজদা, সেটা মিস ইন্টারপ্রেট হয়েছে। আমি বলছি না যে একটা মেয়ে তার বাবার নাম না রাখুক, কেন রাখবে না, কিন্তু যে রীতি আচার আছে সেটা তো এটাই। আই মিন ইন্দিরা ম্যাডাম, সব থেকে বড় ইন্দিরা গান্ধী ম্যাডাম, উনি গান্ধী টাইটেল রেখেছেন, নেহেরু রাখতে পারতেন। আমি কোনো ভুল কথা তো বলিনি এখানে। কিন্তু আপনি চান না যে প্রিয়া দত্ত সাহেবের নাম ব্যবহার করুন? অবশ্যই অবশ্যই ওনার করুক, লেগেসি ব্যবহার করুন। অবশ্যই করুক, কিন্তু আমার ওয়াইফকেও রেসপেক্ট দেওয়াটা খুবই প্রয়োজন। সে আমার ওয়াইফ হয়, আমি তাকে রেসপেক্ট করি, তাই আমি চাইবো যে অন্যরাও রেসপেক্ট করুক ওনাকে। এখন এটাও আলোচনায় শুনতে পাওয়া যায় যে আজকাল সঞ্জয় দত্তের উপর যদি কারোর কন্ট্রোল থাকে তাহলে সেটা মান্যতার আছে। এটাও শুনতে পাওয়া যায় যে হৃদয়ের ধুকপুকানি সঞ্জুর, কিন্তু তার উপর রাজত্ব চলে অবশ্যই মান্যতার। ওই ধুকপুকানি কথাটা সত্যি কথা, কারণ প্রতিটা হাজবেন্ডের একই অবস্থা। কিন্তু যতদূর ও আমায় কতটা কন্ট্রোল করতে পেরেছে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের মধ্যে যা যা কথা হয়েছে এতক্ষণ, তাতে আমার তো এটাই মনে হচ্ছে যে আমাকে এখনো পর্যন্ত কেউ কন্ট্রোল করতে পারেনি, তাই ও আমায় কি কন্ট্রোল করবে? সঞ্জু, এই কথাতেও কতটা সত্যতা রয়েছে যে আপনি পলিটিক্সে এলেন, আপনি ইলেকশনে লড়েছেন, সিদ্ধান্ত আপনার কম আর মান্যতার বেশি ছিল? মানে তার সিদ্ধান্ত চলে কিচেনে যে আজ বিরিয়ানি হবে না চিকেন হবে, কিন্তু রজতদা এটা একদমই আমার সিদ্ধান্ত ছিল, আর অবশ্যই অমর সিং বাবুরও ছিল। আপনার উপর দুঃখের পাহাড় আপনার গোটা পরিবারের উপর পড়েছে, কিন্তু কথায় বলে সুখ দুঃখের সঙ্গ হলো একে অপরের সাথেই। তো আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো সময় ছিল, খুশির সময়, যেটা আপনার সারা জীবন মনে থাকবে, সেটা একটু শেয়ার করুন। অবশ্যই আছে। আমি এখন বলি, যখন আমার বাবা প্রথম ইলেকশন জিতলেন, তখন এতটা আনন্দ হয়েছিল ওনাকে দেখে, যে পাবলিকের এতটা সাপোর্ট ছিল, তো সেটা একটা মুহূর্ত ছিল। এখন যখন আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি, সত্যি। এটা কি সত্যি যে বিয়ে আপনি অনেকবার করেছেন আর আনন্দে আছেন এবার? একদম একদম ঠিক বলেছেন রাজতদা। আপনি হলেন ফিল্মের হিরো, এখন আপনার ফিল্মি ক্যারিয়ার চলছে, তাহলে আপনি পলিটিক্যাল ক্যারিয়ার আর ফিল্মি ক্যারিয়ার দুটো একসঙ্গে পালন করতে পারবেন? আর আপনার জনগণের জন্য মুন্না ভাই MBBS হতে পারবেন, যেমন আপনি পিকচারে হয়েছিলেন? দেখুন, অ্যাক্টিং যেটা রয়েছে সেটা আমার মাই ফার্স্ট লাভ। অ্যাক্টিংয়ের কারণেই, আর যদি আমি অ্যাক্টর না হতাম আপনারা পিকচার দেখতেন না, আর যদি আপনারা পিকচার না দেখতেন তাহলে আমি সঞ্জয় দত্ত হতামও না। তাই প্রথমেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে, কিন্তু এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, জনগণের সেবা করাটা আর অ্যাক্টিং। আর যেমনটা আমি বলে চলেছি রজতদা, আমার 50 বছর হতে চললো, এখন অতটাও কাজ করতে পারবো না, তাই পিকচার একটু কমিয়ে দেব আর ব্যালেন্স করার চেষ্টা করব।
সঞ্জু, মানুষ যখন পলিটিক্সে যায়, শাসন ব্যবস্থায় যায়, তখন কোন কোন ধরনের সমস্যায় তাকে পড়তে হয় সেই নিয়ে আমরা কথা বলবো। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর কথা বলবো সঞ্জয় দত্তের রাজনীতি নিয়ে। কংগ্রেস পার্টির সঙ্গে আপনার সম্পর্ক ছিল, কিন্তু আপনি কংগ্রেসের সঙ্গ ছেড়ে দিলেন। সমাজবাদী যখন অ্যালায়েন্সে যাচ্ছে, তাই ইন আ ওয়ে আমি কংগ্রেসের সাথেই আছি। তার মানে রাজনীতির মারপ্যাঁচ আপনি ধীরে ধীরে শিখছেন। শিখছি তো। আপকি আদালতে পরবর্তী অভিযোগ সঞ্জয় দত্তের উপর। আপকি আদালতে সঞ্জয় দত্তের উপর অভিযোগ হলো যে উনি ওনার সাহায্যকারী সঙ্গীদের ভুলে গেছেন। সঞ্জু, আমার কাছে 17 অক্টোবর 1995 নিউজ পেপার আছে। সেখানে আপনি যখন জেল থেকে ফিরলেন, তখন বাল ঠাকরে আপনার গলা জড়িয়ে ধরেছিলেন। অনেক পুরনো সংবাদপত্র এক জায়গা থেকে খুঁজে পেয়েছি। যখন বাল ঠাকরে আপনাকে সাহায্য করলেন, আর বাল ঠাকরে এটা বললেন যে আমার স্ত্রীর মৃত্যুর পর আমি খুশি হওয়ার কোনো সুযোগ পাইনি। আজ সঞ্জয় দত্তকে জেলের বাইরে দেখে আমি প্রথমবার খুশি হয়েছি। এতটা ভালোবাসা দিয়েছেন উনি আপনাকে। আর আপনি যখন রাজনীতিতে প্রবেশ করলেন, তখন আপনি বাল ঠাকরের বদলে অমর সিংজির হাত ধরে নিলেন। বালা সাহেব, আমি ওনাকে সাহেব বলি। উনি আমার বাবার মতন, আর উনি আমার জন্য আর আমার পরিবারের জন্য যা করেছেন আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু যতদূর এর প্রশ্ন উঠছে, আমি সাহেবকে একজন বাবার মতোই ভালোবাসি, কিন্তু ওনার চিন্তাধারায় আমি একমত হতে পারি না, যেটা ইভেন দত্ত সাহেব। একটা সেকুলার চিন্তাধারা, আমরা সেকুলারিজমে বিশ্বাস করি। তাই এই কারণে সমাজবাদী পার্টি হলো সেকুলার, লাইক কংগ্রেস ছিল, এই জন্যই আমি মনে করি। যাক, কংগ্রেস তো সেকুলার। দত্ত সাহেব সবসময় কংগ্রেসেই ছিলেন। আপনার বোন প্রিয়া, উনি কংগ্রেসেরই এমপি হয়েছেন। কংগ্রেসের সাথে আপনার সম্পর্ক ছিল। সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের সাথে আপনারও দেখা সাক্ষাৎ হতো, কিন্তু তবু আপনি কংগ্রেসের সঙ্গ ছেড়ে দিলেন। আমি কংগ্রেসের সঙ্গ ছাড়িনি, সমাজবাদী অ্যালায়েন্সে চলে যাচ্ছে, তাই ইনার ওয়ে আমি কংগ্রেসের সাথেই আছি। মনে হচ্ছে রাজনীতির মারপ্যাঁচ আপনি ধীরে ধীরে শিখে নিচ্ছেন। না রাজতদা, আমি কখনো রাজনীতি শিখতে পারবো না। আমি এখানকার মানুষ, এখানকার তো নই। আর এটা তো রাজনীতিতে চলেই না, তাই না? শুধু রাজনীতির কথা নয়, এমন অনেক মানুষ ছিলেন যারা আপনাকে, মহেশ ভাট সাহেব ফর এক্সাম্পল, আপনার যে প্রথম সুপারহিট দুটো বড় ফিল্ম ছিল, সেগুলো জানি ভাট সাহেব ডিরেক্ট করেছিলেন। আর আমি যতটা জানি ভাট সাহেব আপনাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু আপনি যখন বড় স্টার হলেন, সুপারহিট হয়ে গেলেন, তখন আপনি ভাট সাহেবকে বাই বাই। না, ভাট সাহেব তো রিটায়ার হয়ে গেছেন। উনি এখন পিকচার বানানি না। আমি 1 মাস আগে একটা মেসেজ পাঠিয়েছিলাম ভাট সাহেবকে। আমি বললাম, ভাট সাহেব, একটা সাবজেক্ট আছে, আর সেটা আপনিই করতে পারবেন। আর উনি বললেন যে চলো দেখা করা যাক। আর উনি বললেন যে ভাই, তুমি আমাকে পিকচার ডাইরেক্ট করতে বলো না। তো আই থিঙ্ক উনি এখন রিটায়ার হয়ে গেছেন। আর আমি সবসময় চেষ্টা করে যাব যে উনি একটা পিকচার আমার সঙ্গে বানান, যখন খুশি। যাই হোক, ওই ফিল্মের জন্য অবশ্যই অপেক্ষা করব। আর সুভাষ ঘাই, উনি আপনাকে নায়ক থেকে খলনায়ক বানালেন, সুপারহিট ফিল্ম দিলেন, কিন্তু তারপর আপনাকে ওনার কোনো ফিল্মে দেখা যায়নি। সুভাষবাবু কখনো আসেনি আমার কাছে। উনি তো সবসময় মানে ঋত্বিকের কাছে গেছেন, মানে ইন্ডাস্ট্রির সবার কাছেই গেছেন, আমার কাছে আসেননি উনি কখনো। তা উনি আমাকে ভুলে গেছেন। আপনার সবচেয়ে ফেভারিট ভালো মোমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনটা আছে, যেটা জীবনে আপনি কখনো ভুলতে পারবেন না? একটা মোমেন্ট ছিল, ওই সড়কে যখন আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সড়ক দেখেছেন আপনি? হ্যাঁ, তো আমি বললাম ভাই ঝুলিয়ে দাও। তো ওই খুঁটিটা না নিচে পড়েছিল রজতদা। তো আগে আমাকে নিচে শুয়ে দিল, তারপর আমাকে বেঁধে দেওয়া হয়। আর যখন ওই খুঁটিটাকে দাঁড় করালো না, আমি চিল্লাতে শুরু করলাম, আরে আমাকে নিচে নামাও ভাই, আরে কোথায় ঝুলিয়ে দিলে আমাকে। আজ পর্যন্ত আপনার বেস্ট ডায়লগ কোনটা? बोलते ये माँ क्या कुटुर कुटुर देख रही है। हाँ, इसको देख रही है, ये देख 50 तोला। कितना? 50 तोला। থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রিতে আপনার প্রায় 30 বছর হয়ে গেছে, আর আপনি প্রথম বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন
বাস্তবের জন্য। আপনার কি মনে হয় না আমির খানের মতো আপনার সাথেও অন্যায় করেছে ফিল্মফেয়ার? সৌরভ, আমি অ্যাক্টিং অ্যাওয়ার্ডের জন্য করি না ভাই। অ্যাক্টিংয়ে আসলে অ্যাক্টিং আমার ভালোবাসা। আমার অ্যাওয়ার্ড হলো যখন আমি থিয়েটারে গিয়ে পিকচার দেখি পাবলিকের সাথে, আর যে ভালোবাসা আমি পাবলিকের কাছ থেকে পাই, সেটাই হলো আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড। কিন্তু সঞ্জু, আপনার মনে হয় যখন আপনি সরকারে আসবেন, রাজনীতিতে আসবেন, তখন আপনার পুরনো কেসগুলোর কথা হবে, আপনার উপর যেসব অভিযোগ উঠেছে সেই নিয়ে কথা হবে, 6 বছরের যে শাস্তি পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠবে, সেগুলো কি করে ফেস করবেন? রজতদা, আমি যেমন বলেছি 16-17 বছর হয়ে গেছে, আমি তো ফেস করেই যাচ্ছি। আর পলিটিশিয়ানরা বলেছে, নিউজে বলা হয়েছে, মিডিয়াতে বলা হয়েছে, কিন্তু পাবলিক কখনো বলেনি যে ও টেররিস্ট বা ও এটা করেছে, ও সেটা করেছে, কখনোই বলেনি। যতটা ভালোবাসা এরা আমাকে দিয়েছে, আমার হিসেবে আমি তো সসম্মানে ছাড়া পেয়ে গেছি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে সঞ্জয় দত্তের উপরে জনতার মোকদ্দমার আরো এক পর্ব। এখানে রজত বাবু আপনি খুবই ডিফিকাল্ট প্রশ্ন করছেন। আপনি যদি একটা জাদুর ঝাঁপি দেন তাহলে সহজ হয়ে যাক। হয়ে যাক স্যার, হয়ে যাক স্যার। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি জনগণের মুন্না ভাই সঞ্জয় দত্তের উপরে। আপকি আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতির জন্য একেবারেই যোগ্য নন। সঞ্জু, আপনি অনেকবার বলেছেন যে আমার 50 বছর বয়স হয়েছে, কিন্তু আপনার যেসব বন্ধু বান্ধবরা আছেন, মিডিয়াতে পার্সোনাল বন্ধু আছেন, আপনার বন্ধুরা আজও বলেন যে সঞ্জু বাবা, কিন্তু আপনার হৃদয় এবং মন আজও সেই ছোট্ট বাবার মতো, বাচ্চাদের মতো। হ্যাঁ রাজতদা, সেটা সত্যি কথাই। রাজতদা, আমিও এটা ভেবেছি যে 50 বছরের বাবা পৃথিবীতে একটাই আছে, সেটা হলাম আমি। পলিটিক্স তো আর বাচ্চাদের খেলা নয়। বাচ্চারাও দেখে, চেষ্টা করে, আমিও করব বাচ্চা হয়ে হয়তো, আর সেটা নিশ্চয়ই একটু ডিফারেন্ট হবে। ওখানে বড় বড় খেলোয়াড়রা আছে, বড় বড় সমস্যা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বের করবে, পুরনো কেস ফাইলগুলো বার করবে। হ্যাঁ অবশ্যই। আপনি লখনৌ গিয়েছিলেন, সেখানে পোস্টার লাগানো হয়েছিল AK-47-এর। রাজতদা, আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু এই যে মাত্র 16-17 বছর সেটা আমার জীবনের হয়েছে, তার থেকে বেশি অভিযোগ তো তুলবে না লোকজন, তাই না? তাই আমি একটু ইউজড হয়ে গেছি। ওরা যত গালাগাল দেবে আমি ততই এটা করব। রাম জেঠমালানির একটা আর্টিকেল আমি পড়েছিলাম, যিনি আপনার কেস লড়েছিলেন, আপনাকে বেল পাইয়ে দিয়েছিলেন, আপনাকে খুব ভালোবাসতেন। উনি একটা বড়সড় স্টেটমেন্ট দিয়েছিলেন যে সঞ্জয় দত্তের এমপি হওয়াটা আমাদের দেশের সিকিউরিটির ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়াবে। আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? না, বাট রাম আঙ্কেল, আমি ওনাকে খুব সম্মান করি, রেসপেক্ট করি, আর অবশ্যই উনি আমার লয়ার ছিলেন, আর অবশ্যই উনি আমার সাথে ব্রিজ করেছেন। একজন লয়ার একজন মানুষের ব্রিফ নিয়ে থাকে, তখন সেটা গিয়ে পাবলিকের সামনে কিন্তু বলে না। কিন্তু আই থিঙ্ক রাম আঙ্কেল যেটা বলেছেন সেটা ওনার ইচ্ছে, আর আমি তো কোনো ন্যাশনাল থ্রেট নই ভাই। উনি সেটার কথা উল্লেখ করে বলেছিলেন যে 3টে AK-56 রাইফেল ওনার কাছ থেকে পাওয়া গিয়েছিল, 25টা হাতগোলা পাওয়া গিয়েছিল, আর এগুলো সবই হানিস ইব্রাহিম পাঠিয়েছিল আপনার কাছে। কতগুলো AK-56? 3টে আর 25টা হাতগোলা, হ্যান্ড গ্রেনেড। তাহলে কি ওনার এটা মনে হয়েছিল যে আমি ইরাকে যাচ্ছি যুদ্ধ করতে? উনি জিজ্ঞেস করেছেন যে এটা সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা উচিত যে ওনাকে এই ভয়ঙ্কর ওয়েপন্স কারা সাপ্লাই করত। এখন অল মাই রেসপেক্ট টু রাম আঙ্কেল, কিন্তু উনি যে ভয়ঙ্কর লোকের কথা বলছেন তাদের কেস তো উনি নিজেই লড়েন, জানেন কি না? উনি তো আপনার কেসও লড়েছিলেন। আমার কেসও লড়েছেন, কিন্তু এখন কি বলবো, উনি সিনিয়র মানুষ, তাই বলতে পারবো না আমি। আচ্ছা, কি কারণ হতে পারে যে রাম জেঠমালানির মতো স্বতঃস্ফূর্ত মানুষ, বড় মনের মানুষ আপনার ওপর রেগে গেলেন? আমি তো সবসময় ওনাকে প্রণাম করি, জানি না কিসের রাগারাগি। সব সময় প্রণাম করি, সম্মান দিই, উনি বড়,
আর জানি না কেন রেগে এই আছেন। রাগ দেখার পর আপনার কি মনে হয় যে ওনারও একটা জাদু কি ঝাপ্পি পাওয়া দরকার? আমাদের দেখা হলে অবশ্যই আমি ওনাকে জাদু কি ঝাপ্পি দিয়েই দেব। আর মনে হয় যে আপনাকে মেনে নেবেন? জানি না মানবেন কিনা, কিন্তু আমি ক্ষমা চেয়ে নেবো যে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন। আপনি গুরুজন, আপনি সিনিয়র। আপনার কি মনে হয় এই যে নেতাগিরির যে নতুন শখ হয়েছে, এটা এই কারণে শুরু হয়েছে যে গান্ধীগিরির জন্য আপনি যে পপুলারিটি পেয়েছেন, এত জনপ্রিয়তা পেয়েছেন, তাই আপনার মনে হয়েছে হয়তো এর থেকে লাভ উঠাবেন পলিটিক্সে? না রজতদা, অ্যাকচুয়ালি ওই যে দুর্ঘটনাটা ঘটেছিল বম্বেতে 26/11-তে, সেটা দেখে আমি ভেবেছিলাম যে আমার রাজনীতিতে যাওয়া উচিত। অ্যাটলিস্ট একজন মানুষ তো কিছু করবে, কারণ আমাদের সিকিউরিটি কোথায় হিন্দুস্তানে? আই মিন, যে কেউ গেটওয়ে অফ ইন্ডিয়াতে ব্যাগ নিয়ে এসে হোটেলে গিয়ে মানুষকে মারতে শুরু করে দেয়, আর আমরা কিছু করতে পারি না। আমাদের সিকিউরিটি এজেন্সির কাছে ইকুইপমেন্ট নেই, তাদের কমব্যাট 60 ঘন্টা, আর কতজন মানুষ মরেছে। আর তারপর পলিটিশিয়ানরা এসব কেন ভাবেন না, কেন করি না আমরা? প্রতিটা মানুষ যারা এখানে বসে আছেন ট্যাক্স দেন, তাহলে তাদের সিকিউরিটি কোথায়? আমার কি আছে ভাই? তাই আমি ভেবেছি যে কেননা এটা একটা প্ল্যাটফর্ম, আমি যদি সেখানে গিয়ে ইভেন আই ওয়ান্ট টু ভয়েস মাই ওপিনিয়ন ফর দ্য পাবলিক। কি করতেন আপনি যদি সরকারে থাকতেন, সেই জায়গায় বসে থাকতেন যেখানে কেউ সিদ্ধান্ত নিতে পারে? যখন এরকম টেররিজম অ্যাটাক হবে তখন কি করবেন? আমি অ্যাটলিস্ট আমি সেখানে গিয়ে সাপোর্ট তো করতাম। আমি বাড়িতে বসে টিভি দেখতাম না। যদি আমি পলিটিশিয়ান হয়ে থাকি, আমি ওখানে যাব, গ্রাউন্ড জিরোতে যাব, কিছু তো করব। আর আপনিও লড়াইয়ের জন্য সেই সিট বেছেছেন, লখনৌয়ের সেই সিট যেখান থেকে 5 বার অটল বিহারী বাজপেয়ী জিতেছিলেন। একদম, অটলবাবু হলেন আগেইন, যেমন আমি আগেও বলেছি, আমার বাবার মতন। আমার প্রাইম মিনিস্টার ছিলেন উনি, আর আমি ওনাকে খুবই সম্মানও করি। যদি অটলবাবু দাঁড়ান, আমি অবশ্যই রিজাইন করব। এখন তো বিজেপি লালবাবু টন্ডনকে নামিয়েছেন। আমি ওনাকেও সম্মান জানাবো, লালবাবুকে রেসপেক্ট করি আমি। ওনার জন্য উইথড্র করবেন কি? না। আমি এটাও শুনেছি যে অমর সিং জি বলেছেন যে আদালত যদি সঞ্জয় দত্তকে পারমিশন না দেয় ইলেকশন লড়ার, তাহলে আপনার জায়গায় মান্যতা ইলেকশন লড়বে। মান্যতা মানে আমি ওকে বলবো যে ইলেকশন না দাঁড়াতে, ও কুকবুক লিখুক ঘরে বসে বসে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধুর সংখ্যা কম নয়। সলমান আছেন, গোবিন্দাও আপনার ভালো বন্ধু, অনেক লম্বা লিস্ট আছে। তা যখন আপনি লখনৌতে ইলেকশন লড়বেন, তখন এরা সবাই ক্যাম্পেইন করতে আসবেন? রজতদা, আমি কাউকেই আসার জন্য বলবো না, কিন্তু যদি তাদের ইচ্ছে হয় তাহলে আমি অবশ্যই ওয়েলকাম করব। আপনার কার প্রতি সব থেকে বেশি আশা আছে যে আসবে আর আপনার জন্য ক্যাম্পেইন করবে? প্রিয়া দত্তের কাছে, আমার বোন। আর শত্রুঘ্ন সিনহাকে আমি শুনেছি আপনি চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি থেকে সমাজবাদী পার্টিতে আনার। রজতদা, আমি কোথায় চেষ্টা করছি? আমি চেষ্টা করছি সমাজবাদী পার্টি থেকে আমি লড়বো। কিন্তু শত্রুবাবু আগেন এত ভালো মানুষ, উনি এত ভালো মানুষ যে সবসময় আমার আর আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আর অবশ্যই আমি চাইবো যে স্যার যদি আসেন তাহলে তো জমে যাবে। আমার মনে হচ্ছে যে আপনি যে রাজনীতির পাঠ রয়েছে সেটা খুব ভালোভাবেই পড়ছেন। না না, আপনি যেমন লাগেরাও মুন্না ভাইতে বলেছিলেন গুড মর্নিং মুম্বাই, তেমনি আপনি একবার গুড মর্নিং লখনৌ বলুন। তাতে যদি কারোর ভোট দেওয়ার হয় তাহলে অবশ্যই সে দেবে। এখনই বলবো। गुड मॉर्निंग लखनऊ, दिस इज संजय दत्त। কোনো স্পিচ আপনি রেডি করেছেন যে আপনি যখন ক্যাম্পেইনে যাবেন তখন কি বলবেন? জাদু কি ঝাপ্পে দিয়ে দাও ইয়ার। এখানে রজত বাবু আপনি খুবই ডিফিকাল্ট প্রশ্ন করছেন। আপনি যদি একটা জাদুর ঝাঁপি দেন তাহলে সহজ হয়ে যাক। হয়ে যাক স্যার, হয়ে যাক স্যার। সত্যি সঞ্জু, বলতেই হবে যে জাদু কি ঝাপ্পিতে অনেক দম আছে। দম আছে। আর এরপর কি প্রশ্ন করব আমি কিছু বুঝতে পারছি না।
আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর দেখব আপকে আদালতে আজকের জাজ শশী সানির ফয়সালা সঞ্জয় দত্তের এই মামলা নিয়ে। একটা জিনিস আছে, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবো আর সব জনগণকেও বলবো যে আমার জন্য প্রার্থনা করুক যে এই কেস থেকে যেন বেরিয়ে আসি। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম সঞ্জয় দত্তের উপর। সঞ্জয় দত্তকে প্রশ্ন করলাম ওনার পারিবারিক সম্পর্কগুলো নিয়ে। সঞ্জয় দত্তকে আমরা প্রশ্ন করলাম ওনার আগামী রাজনৈতিক জীবনের বিষয়ে। এখন সময় হলো আজকের মোকদ্দমা নিয়ে আজকের জাজ শশী সানির রায়দানের। সঞ্জয় বাবু, আপনি খুবই বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছেন আর একদম মন থেকে উত্তর দিয়েছেন। এখন আপনি জনগণের মাঝখানে আসতে চলেছেন। প্রথমে পর্দায় থাকতেন, এখন সবার মাঝখানে আসছেন। তাই মনে রাখতে হবে আপনার কাছে সবার অনেক আশা আছে। এই জন্য আপনি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকুন আর দায়িত্ব সহকারে ওরা যা আশা করছে সেটা সম্পূর্ণ করুন। থ্যাংক ইউ। এর সাথে আমি বলবো যে লাগে রহো মুন্না ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেসব খারাপ সময় ছিল সেটা কেটে গেছে। এখন শুধু অ্যাটলিস্ট আমার পার্সোনালি আর আমার পরিবার বেশ আনন্দে থাকুক। আরেকটা জিনিস আছে, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব, সমস্ত জনগণকেও বলবো যে আমার জন্য প্রার্থনা করুক যে কেস থেকে আমি যেন মুক্তি পাই। ব্যাস। এই বিশ্বাস আর আশা নিয়ে যে মুন্না ভাই সব সময় লেগে থাকবেন, জনগণের কাছ থেকে এইভাবে জনপ্রিয়তা অর্জন করে যাবেন আর জনপ্রিয়তার নতুন নতুন শিখর উনি অর্জন করবেন। আপকে আদালতে আজকের এই মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে আরও একটা নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।